আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড হ্যাপি আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স ম্যাজিক বাই সুস্মিতা। ওয়েলকাম তোমাদেরকে একটা নতুন ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর প্লিজ শেয়ার করো। আজকে হলো 7th জুলাই, রথযাত্রা। তো আমার তরফ দিয়ে জানাই তোমাদের সকলকে শুভেচ্ছা, শুভকামনা। তোমরা খুব ভালোভাবে রথযাত্রা উদযাপন করো প্লিজ। আজকে জগন্নাথ দেবের রথযাত্রা, তো তোমরা জগন্নাথ দেবকে দর্শন করো, রথের দড়ি অবশ্যই স্পর্শ করো, কারণ এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমরা সচরাচর ভগবানকে মানে মন্দিরে গিয়ে দেখে উঠতে পারি না, তাই জন্য জগন্নাথ দেব এই দিনটায় বিশেষ করে আমাদেরকে দর্শন দেবেন বলে নিজে রাস্তায় বেরোন। তো প্লিজ আমাদেরও উচিত তাকে দর্শন করা এবং রথের দড়ি স্পর্শ করে একবার টানা বা স্পর্শও করতে পারো। তো চলো দেখতে থাকো আমার আজকের ভিডিওটা। আজকে আমি একটু ভোগ দেবো ঠিক করেছি। আমরা প্রত্যেকদিন তো ভোগ দিই না, তো আজকে ঠিক করেছি যে জগন্নাথ দেবের প্রিয় হলো খিচুড়ি, তাই আজকে খিচুড়ি ভোগ দেবো আমি। তো সেটাই প্রিপারেশন করছি, তো দেখতে থাকো ভিডিওটা। যদি ভিডিওটা আমার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখতে থাকো ভিডিওতে কি কি হচ্ছে। হ্যাঁ, বিকেলবেলা চেষ্টা করবো একটু রথের দড়ি, এখানে আমি যেখানে থাকি সেখানে রথযাত্রা উদযাপন হয়, অনেক জায়গাতেই হয়, তো আমি এক জায়গায় যাওয়ার চেষ্টা করব, চেষ্টায় আছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো মুখের অবস্থা, আমি এত ঘামি না। রথের দিন নাকি বৃষ্টি হয়, এটা সবাই বলে এসেছে, বড়রা বলে শুনেছি, কিন্তু আকাশের যে অবস্থা মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে। তো ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসেই আমি বেদির কাপড় টাপড় পরিষ্কার করে আগে সকলকে স্নান করিয়ে নিয়েছি, কারণ এটা হলো মাস্ট। তো আমাদের আছে ছজনের মধ্যে রাধা, কৃষ্ণ, লক্ষ্মী, নারায়ণ, গপু আর লালা। গপু আর লালাকে আমি আগেই স্নান করিয়ে পোশাক টোশাক পরিয়ে জায়গা মতন বসিয়ে দিয়েছি। এখন এনাদের দুজনকে কমপ্লিট করলেই হয়ে যায়। লক্ষ্মী আর নারায়ণের পোশাক পরানো হয়ে গেছে, এবারে একটু সাজুগুজু করিয়ে দিলেই আর কি রেডি হয়ে যায় মোটামুটিভাবে। কী বলতো, আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি উঠে আজকে সব কাজ করে নেব, কিন্তু ইদানিং এমন হয়েছে যে রাত্রেবেলা একদমই ঘুম আসতে চায় না, যার ফলে আমি সকালবেলা উঠতে পারি না। আজকেও ঠিক তাই হয়েছে, উঠতে উঠতে 7টা বেজে গেছিলো। তো উঠে আগে আমি স্নান করেছি আর ঠাকুর ঘরে এসেছি, কারণ আমি জানি যে এখানটা আসলে যে টাইম কি করে হাতের দিয়ে বেরিয়ে চলে যায় সেটা মানে কেউ আর বোঝে। দেখলে মনে হয় যেন একটুখানি কাজ, কি আর কাজ আছে, কিন্তু যে করে সেই বোঝে যে মানে একটু 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 কাজ, তো মানে কীভাবে টাইম বেরিয়ে যায় নিজেরাও বুঝতে পারি না। তো সকলকে আমার পোশাক পরানো কমপ্লিট হয়ে গেছে, যার যার জায়গায় তাকে বসিয়ে দিয়েছি। এবারে ফটোগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এদেরকে তো আর জলে নামিয়ে স্নান করানো যায় না। তো এদেরকে ভিজে গামছা দিয়ে আমি প্রথমে ভালো করে মুছে নিচ্ছি, তারপরে আবার শুকনো গামছা দিয়ে মুছে নেব। তো চলো এদেরকে আমি গুছিয়ে নিই ঠিকঠাক করে, তারপরে আবার কথা হচ্ছে। ঠাকুরঘর আমার মোটামুটিভাবে গোছানো কমপ্লিট। এখন এসেছি ছাদে ফুল তুলবো বলে, আর ছাদে এসেই তো অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে। আসলে এত মারাত্মক রোদ্দুর, কিন্তু দেখো আকাশটা কি সুন্দর লাগছে না। আমি এসেছি ছাদে ফুল তুলতে, বেশিরভাগ গাছগুলো আমাদের ছাদেই আছে, আর এই ছাদে যত গাছ আছে সবগুলো আমার দিদাই দেখাশোনা করে। মানে সকালে একবার জল দেবে, বিকেলে একবার জল দেবে। পায়ে কিন্তু ব্যথা, ঠিক করে চলাফেরা করতে অসুবিধা, কিন্তু গাছের পেছনে সারাদিন পড়ে থাকে। নিচে আর একটা ছোটো ছাদ আছে, সেখানেও কিছু গাছ আছে, আবার নিচেও আছে, অনেক গাছ আছে বাড়িতে, মানে জায়গা কম গাছ বেশি আছে। তো এখন আমি ফুলগুলো তুলে নেব। আর এইবারে রথের মেলা দিয়ে ঠিক করেছি বেশ কিছু গাছ কিনবো, একটা আম গাছও কিনবো ঠিক করেছি। মায়ের ইচ্ছা যে ছাদে একটা আম গাছ লাগাবো। আসলে আমাদের একটা আম গাছ নিচে ছিল, সেই আম গাছটা না আমফানে পড়ে গেছে, তাই এবারে ঠিক করেছি আরও একটা আম গাছ কিনবো। আর আজকে কী ঠিক করেছিলাম বলো তো, যে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানকে একটা মালা করে দেবো। কিন্তু ছাদে অনেক গাছ আছে, কিন্তু একটা তুলসী মঞ্জুরি আমি পাইনি। কিছু কিছু মঞ্জুরি আছে, কিন্তু তাতে মঞ্জুরি নেই, শুধু স্টিকটা রয়েছে। তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে যেন শরতের আকাশ যেমনটা হয় পেঁজা তুলো, তো সেরকমই লাগছে। কিন্তু আকাশটা সুন্দর লাগলেও রোদ্দুরটা একদমই ভালো লাগছে না, মানে রোদ্দুরটা গায়ে না পুরো জ্বলে জ্বলে উঠছে।
তো চলো, ফুল তোলা ইজ ডান। এবারে যাব নিচে, নিচেও কিছু ফুল আছে মনে হয়। তো চলো দেখা যাক নিচে কি কি ফুল আছে। এই সিঁড়ি দিয়ে নামলে আমাদের এই নিচেও একটা ছাদ আছে। এই ছাদটা আগে হয়েছিল, ওপরের ছাদটা পরে তৈরি করা হয়েছে। এখানেও দেখো অনেক গাছ আছে। এই দেখো এই গাছটায় বেশ কিছু ফুল আছে। তো চলো এগুলো তুলবো না, থাক গাছে, যদি পরে লাগে তো নিতে পারবো। এখন যাব নিচে, নিচেও ফুল আছে কিন্তু নিচে বেশ কিছু জবা ফুল আছে, অনেকগুলো করে জবা ফুল হয় নিচে। পাশের জমিতেও দিদার গাছ লাগানো আছে। তো ফুল টুল তুলে এনে দেখো ঠাকুরঘর আমার গোছানো কমপ্লিট একদম। আর ঠাকুরকে সিংহাসনে ফুল দিলে কি সুন্দর লাগে না। এই যে বড়জন হলো আমাদের গপু আর এই ছোটোজন হলো আমাদের লালা, কি মিষ্টি লাগছে দেখতে। ভেবেছিলাম একটা মালা করে দেবো কিন্তু হলো না, কি আর করা যাবে, পরে করে দেবো। সামনে জন্মাষ্টমী আসছে না, তখন করে দেবো। আর ফুল দিয়ে সাজানোর পরে দেখো কি সুন্দর লাগছে। ফুল দিয়ে সাজালে কি বলো তো, মানে পুরো লুকটাই পাল্টে যায়। সাজুগুজু করলে নিজেদের যেমন ভালো লাগে, ভগবানদেরকে ফুল সুন্দর পাতা দিলেও, কিন্তু পাতার মালা দিলেও খুব ভালো লাগে। তো গোছানো কমপ্লিট। এবারে অনেক কাজ আছে আমার। তো আজকে যেহেতু রথযাত্রা, তো ঠিক করেছিলাম ভগবানকে একটু ভোগ দেব, জগন্নাথের প্রিয় খিচুড়ি ভোগ দেব। তো সেটাই এবার প্রিপারেশন করব। সবজিগুলো কেটে নেব, শুধু খিচুড়ি দেবো না, সঙ্গে 5 রকম ভাজা দেবো ঠিক করেছি। বেশি কিছু করব না। তো চলো আগে সবজিগুলো কেটে নিই। টাইম হাতে একদমই কম, মানে এই ঠাকুর ঘরের কাজ করতে করতে সেই 7টা 7:30 দিয়ে লেগেছি, আর করতে করতে 10টা 10:30 বেজে গেছে অলরেডি। তো চলো আমি সবজিগুলোকে ভালো করে কেটে নিই, কারণ না হলে এরপরে আর সময় পাবো না। ঠিক করেছি যে 12টার সময় দেবো ভোগটা, আমার মনে হয় না 12টার সময় হবে বলে। আগে সবজিগুলো কেটে দেখা যাক, ইন্ডাকশানে করব, কি হবে ভগবানই জানে, ভগবান সহায় থাকলে সব হবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সবজিগুলো কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলো ভালো করে ধুয়ে নিলেই হয় আর কি, আর কিছু কাটাকাটি নেই আজকে। তো 5 রকম ভাজার যেই সবজিগুলো ছিল সেগুলো আমি কেটে এখন ভালো করে ধুয়ে নেব। এবারে গিয়ে রান্নাটা শুরু করতে পারলেই আসলে হয় আর কি। তো চলো বসিয়ে দিয়েছি আমি এই গাবলা দেখে হয়তো ভাবছে যে গাবলাই কেন করছে। আসলে ঠাকুরের অনেক বাসন আছে, কিন্তু কুড়েমির জন্য আমি বের করিনি যে এইটুখানি রান্না করব, তার জন্য আবার বাসন বের করব। তো সেই জন্য আমি এই স্টিলের তেমন একটা বাসন নেই। তো 2-1টা গাবলা আছে, সেগুলোর মধ্যেই আজকে করার চেষ্টা করব। আর দেখো প্রথমেই একটা ব্লান্ডার করে দিয়েছি। এই গাবলাটা আসলে নতুন গাবলা, আর ইন্ডাকশান অন করলে প্রথমে মানে ফুল হিটটাই হয়, আর দেওয়ার সঙ্গে সঙ্গে গাবলাটা একদম তেবড়ে তুবড়ে গেছে। তো সেই জন্য নামিয়ে রেখেছি নিচে। এবার মা যেই শুনতে পেয়েছে, মা পেছন দিয়ে বলছে, হ্যাঁ বকাবকি করছে যে গাবলাটা কেউ বসায়, ও তো পাতলা গাবলা। তো মা আবার বুদ্ধি দিল যে গাবলাটা নিচে রেখে কিছু ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখ, তাহলে ওটা আবার ঠিক হয়ে যাবে। তো আমি এখন সেটাই করব। সেই পাকে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি। এই গামলাটা ওই আগে যেই গামলাটা ছিল তার থেকে একটু মোটা, মানে ওর থেকে ভালোই মোটা, কিন্তু ইন্ডাকশানের জন্য পাতলা। কিন্তু এর মধ্যে কি করাটা সম্ভব বলো? কিন্তু কিছু করার নেই না, মানে করে ফেলেছি কুড়েমি, আর কি করব। তো গামলা গরম হয়ে গেছে। আর স্টিলের জিনিস কি বলো তো, একবার তাপে পড়লেই না মানে ছট করে একদম গরম হয়ে যায়, আর মানে পুড়ে পুড়ে ওঠে। তো এর মধ্যে আসলে করতে হবে। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, কড়াইয়ে না গামলায়, আসলে কড়াইয়েই তো রান্না হয় না, ওই জন্য কড়াই হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই আমার। এবার এই ভাজাগুলোর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি কাজ করবো আর অঘটন কিছু হবে না, এটা তো আমার কুষ্টিতে কখনো লেখা নেই। মানে আমার হাতে পায়ে লক্ষ্মী সবসময় বিরাজ করে, দেখলেই নুনটা ঝাঁকাতে ঝাঁকাতে ফেলেই দিলাম ভাজার মধ্যে।
তো কিছু করার নেই। তো চলো এগুলোকে এখন ভালো করে মেখে নেব, নিয়ে ভাজি। মানে সময় যে কীভাবে বেরিয়ে যাচ্ছে, আমি বারবার করে শুধু ঘড়ি দেখছি যে কটা বাজে কটা বাজে, আমি কি পারবো আমার সময়ের মধ্যে করতে। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে আগে ভেজে নিই, তারপরে আর বাদবাকি জিনিসগুলো ভাজবো। তো যেহেতু একটা ছোট্ট জায়গা, দেখতেই পাচ্ছ একটা ছোট্ট গামলা, কড়াইয়ে হলে মানে একবারে না হলেও দুইবারে হয়ে যাবে আমি যতটুকু জিনিস নিয়েছি। কিন্তু এই কাজটাই যে আমাকে কতবার করতে হবে তার কোনো ঠিক নেই। তো প্রথমে তার জন্য আলুগুলো দিয়ে দিলাম, যে অ্যাটলিস্ট আলুগুলো আগে ভাজা হোক। সব কিছুই করতে হবে কিন্তু আলুটা আগে দিয়ে দিলাম। তো আলুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মানে এটা করার আগে না আমি ডালটাকে ভেজে রেখে দিয়েছিলাম। তো ডালটা দেখো স্টিলের জিনিসে করলে বললাম না যে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে আমি চোখের নিমিষেই মানে 1 সেকেন্ডের মধ্যে দেখি নিচটা একটু ধরে উঠেছে। তো তাড়াতাড়ি করে নামিয়ে রেখেছি, ভাজাটা হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে গেছে। এখন জল দিয়ে খুব ভালো করে এটা ধুয়ে নেবো। আর কি নোংরা বেরোচ্ছে দেখেছো? তো এটাকে 2-3 বার করে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, তারপরে এটাকে জলে ভিজিয়ে রেখে দেবো। কারণ নাহলে এটা না সেদ্ধ হতে চাইবে না। চাল তো তাড়াতাড়ি গলে যায় কিন্তু ডাল তাড়াতাড়ি গলতে চায় না। তো এটাকে আমি তাই জন্য জলে খুব ভালো করে ভিজিয়ে রেখে দেবো। তো ভাজাটা আমার হয়ে গেছে, আলু ভাজাটা আমার হয়ে গেছে। তো এটাকে নামিয়ে নিয়ে বাদ বাকি ভাজাগুলো করে নিতে হবে। তো চলো আলুটাকে আগে নামিয়ে নিই। তো এইবারে ঠিক করেছি না একটা খুন্তি কিনবো, কারণ খুন্তি ছাড়া এই সমস্ত ভাজাভাজি একদম অসম্ভব হয়ে যাচ্ছে। আসলে আমরা রান্না তো করি মাঝে সাঝে, যদিও খুব কম হয়, কিন্তু যখনই হয় এই হাতা দিয়ে তুলতে না খুবই অসুবিধা হয়। আর আমাদের একটা ঝাঁঝরা হাতা আছে আর এই হাতা আছে। তো এবারে ঠিক করেছি যে বাসনওয়ালা তো বাড়িতেই আসে, যখন আসবে একটা খুন্তি কিনে রাখবো, হাতা তো আছেই। আর এইবারে ভাজাগুলো দিয়ে দিলাম। এইভাবে না আরও একবার দিতে হবে মনে হচ্ছে, কারণ এইবারেও আমার কমপ্লিট হয়নি ভাজাটা দেওয়া। এইটুখানি ভাজা করতে যদি 3 বার সময় লাগে তাহলে আর অন্য কাজ কখন করব বলো। আসলে বুদ্ধির অভাব থাকলে যা হয়। বলেছিল দিদা যে ওভেনটা নামিয়ে নে, কিন্তু আমি ইচ্ছা করে করলাম না। তো অ্যাট লাস্ট আমার ভাজাভাজিগুলো কমপ্লিট হলো, 3 বার ধরে ভাজলাম এইটুখানি জিনিস। তো এর মধ্যে এখন দিয়ে দেবো কিছু কাজু বাদাম, খিচুড়িতে দেবো ভেবেছি কাজু বাদাম, তাই জন্য তেলের মধ্যেই ভেজে নেবো এগুলো। আর দেখো মানে লক্ষ্মী দেখেছো, এটাও ফেলে দিলাম। তো এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে ভেজে নিয়েছি, কাজু বাদামটা তোলা হয়ে গেছে। এবারে সেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম না, ডালটা অনেকক্ষণই ভিজেছে, মানে ভাজাগুলো যতক্ষণ হচ্ছিলো ডালটা তো ভেজানোই ছিল। তো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ডালটাকে জলটা কিন্তু দেবো না, জলটা ফেলে দেবো, কারণ ওর মধ্যে কিছু নোংরা জলই ছিল। তো এরপরে দিয়ে দিচ্ছি চাল আর ডালটাকে খুব ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম জল। আর এই উপরের লঙ্কাগুলো দেখে না মানে কীরকম একটা লাগছে, কিন্তু কী করবো বলো, কোনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি। এখানে মানে 4টে মতো লঙ্কা দিয়েছি, হাত দিয়েই ভেঙে দিয়েছি। মানে একেবারে সিম্পল যেটা, আর জগন্নাথ দেব এটাই পছন্দ করে, সিম্পল। এই যে আমার 5 রকম ভাজা 3 দফায় করার পরে এইটুখানি ভাজা আমি রেডি করতে পেরেছি। আর এই নিচের দুধটা দিয়ে পায়েস হবে, তাই এই দুধটাকে ঢেকে রেখে দিয়েছি, এটাকেও ঢেকে রাখতে হবে। আর এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এরা আসলে অপেক্ষা করছে যে কখন রান্না হবে, কখন খেতে পাবো, সেই কোন সকালে উঠেছি। আর আমিও অপেক্ষা করছি যে কখন হবে, মানে দুজনের অপেক্ষাটা একই জিনিস কিন্তু দুজন দুই কারণে অপেক্ষা করছি। আর মেজ দেখেছো চারিদিকে সব ছড়ানো, আমি রান্না করতে গেলে মানে চারিদিকে বাসনপত্র ছড়িয়ে থাকে। আর বাইরের আকাশটা দেখো কি ভালো লাগছে, কিন্তু রোদটা কি মারাত্মক পড়েছে।
তো এই যে আমার ভগবান, আর এই যে হলো ভোগ। ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ভগবানের আরতি করে ভোগ দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এদেরকে বলবো তোরা এবারে ঘুমা, আমিও খেয়ে একটু দেখি শুতে পারি কিনা। 5 রকম ভাজা, আর ফলের মধ্যে কাঁঠালও ছিল। কাঁঠাল জানো তো জগন্নাথের খুব ফেভারিট, অনেক চুরি করে খেয়েছে। কাঁঠাল আমি একদমই পছন্দ করি না, কাঁঠালের গন্ধও পছন্দ করি না, কিন্তু এই মাঝে সাঝে ঠাকুরকেই যে আমি একটু ভেঙে দিই, আমি কিন্তু খাই না। তো দিয়ে দিয়েছি, আর এখন মা প্রসাদ বাড়ছে, সকলকে প্রসাদ দেবো, তারপরে গিয়েই খেতে পারবো। ভেবেছিলাম খেয়ে নিই জলটা, তারপরে ভাবলাম যে না, আগে সবাইকে দিয়ে আসি, তারপরে গিয়ে আমি খাবো। তো মা প্রসাদ বাড়ুক, আমি গিয়ে দিয়ে আসি। তো মায়ের প্লেটে প্লেটে প্রসাদ গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন গিয়ে সকলকে দিয়ে আসলেই হয় আর কি। আগে ভেবেছিলাম খেয়ে নেবো আমি, কিন্তু খাইনি। আগে চলো সকলকে দিয়ে আসি, তারপরে ধীরে সুস্থে শান্তিতে খেতে পারবো। তো চলো, সকলকে প্রসাদ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সেই প্লেটের মধ্যে আমি নিয়ে বসে পড়েছি। আর তোমরা হয়তো ভাবছো যে লুচি তো আমি দিইনি, তাহলে লুচি কী করে আসলো? আসলে পাশের বাড়ির দিদারাও পুজো দিয়েছিল, প্রসাদ দিয়ে গেছিলো, তো আমি তো তখন উপোস করেছিলাম, খেতে পাইনি। মা একটু খেয়ে আমার জন্য রেখে দিয়েছিলো। এখন সেই প্রসাদটার মধ্যে আমাদের প্রসাদ নিয়ে খেয়ে নিচ্ছি। তো আমরা ফাইনালি রথে চলে এসেছি, রথ টানবো বলে। আর প্রত্যেকবার জানো তো আমরা একটু আগে আগেই আসি, এইবারে আসতে একটু লেট হয়ে গেছে। আসলে পাড়ার সবাই বলছিলো যাবে যাবে, ওদের জন্য দাঁড়াতে দাঁড়াতে লেট হয়ে গেছে। আমরা অনেকক্ষণ আগে রেডি হয়ে বসেছিলাম। তো এসে দেখি রথ সবাই একটু একটু করে বেরাচ্ছে, আমরা তো এসে দৌড়ে আগে রথটা ধরলাম। আর দেখো ওই যে কী সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর লোক লোক মানে তো মানে পা ফেলার জায়গা নেই, এত লোক। এটা কিন্তু যশোর রোড জানো তো, কিন্তু এত লোক, পুরো লোকের ছয় মহল্লা চারিদিকে। যেহেতু এটা যশোর রোড, তো গাড়ি গাড়ি পুরো না জ্যাম হয়ে গেছিলো, পুলিশ পুলিশ প্রোটেকশানেও কোনো কাজ হচ্ছিল না। আর এই রথের দড়ি ধরে আমি না পুরো পেঙ্গুইনের মতন করে হাঁটছিলাম, দুই সাইডে পা ছড়িয়ে না একটু একটু করে একটু একটু করে হেঁটে যাচ্ছিলাম। তারপর লাস্টে আমি মাকে বললাম কি, মা রথের দড়ি ছেড়ে দাও, চলো আমরা সামনের দিকে এগিয়ে আসি। এখন ওই জন্য সামনের দিকে এগিয়ে এসছে। লোক দেখেছো, এই রাস্তাটা কিন্তু মানে অনেক গাড়ি ঘোড়া চলে স্টেশন রোডের মধ্যে, কিন্তু দেখেছো পুরো ভিড় কীরকমভাবে। আর এই মাতাজিগুলো নাচছিল না, আমার খুব ইচ্ছা করছিল প্রথমে নাচতে, কিন্তু এখনই এখনই শুরু করব না, একটু পরে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। আর এখানে দেখো কি সুন্দর বাজনা বাজাচ্ছে, আর এই বক্স লাগিয়েছে। এখানে মাতাজিরাই গান করছিল, কোনো মানে বাইরের কোনো গান হচ্ছিল না, মাতাজিরা গান করছিল, খুব সুন্দর হয়েছিল। তো দেখো
দেখো মুখের অবস্থা, মুখ চোখ দেখে বুঝতেই পারছো, মানে এত পরিমাণে নেচেছি, নেচে নেচে মানে ড্যানা ম্যানা ব্যথা হয়ে গেছে। মাকেও বলছিলাম মা নাচো, আসলে মায়ের কিছুদিন আগে পায়ে মোচকা লেগেছিলো, তাই জন্য মা নাচেনি। তো পুরো ঘেমে অর্ধেক স্নান। আর রথ দেখো, মাসির বাড়ি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো। আর আমি এই রথের পাশে এসে একটুখানি ভিডিও করছিলাম, কারণ একটু সুযোগ পাইনি রথের কাছাকাছি আসার, এত লোক ছিল না। ওই জন্য এখন সন্ধ্যা আরতির সময় একটু ফাঁকা হয়েছে, মানে রথের পাশটা একটু ফাঁকা হয়েছে, তাই এসে সন্ধ্যা আরতি দেখছিলাম এই আগুনের শিখা নিয়ে। তো চলো এদিকে যাব আমরা প্রসাদ নিতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন নেবো প্রসাদ। এইটা হলো মন্দির, এখানেই থাকে জগন্নাথ। তো এখানে সবাই বসে আছে, ওখানে আরতি এখনও চলছে। তো আমরা যেহেতু বাড়ি চলে যাব, তাই জন্য প্রসাদ নিতে এসেছি। এই যে মন্দির, এখানে না অনেক গোপাল আছে জানো, মানে একদম ছোটোর থেকে অনেকটা বড় সাইজ অবধিও গোপাল আছে এখানটায়। আর একটা হলো এই জায়গাটার নাম হলো গোশালা, এখানে না গরু আছে। তো এখানে গরুদের সেবা করা হয়। তো বাটি নিয়ে নিয়েছি, এবারে নেব প্রসাদ। আর এই প্রসাদ দিয়ে দিয়েছি, খিচুড়ি প্রসাদ, জগন্নাথের প্রিয়। আজকে আমার পুরো খিচুড়ি ডে হয়েছে। আমি ভোগ দিয়েছি খিচুড়ি, মাও রান্না করেছে দুপুরে খিচুড়ি, এখানেও খিচুড়ি। তো চলো প্রসাদ গ্রহণ করি। তো বন্ধুরা, কালকে ওখান থেকে আসার পরে না আমি আর ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো, গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। আর তোমাদের সাথে বললাম না যে আমার পায়ের নখ উঠে গেছে, নখ তো উঠে গেছেই, প্লাস অনেকটা কেটেও গেছে। আর পুরনো জুতো পরার পরেও আমার পায়ে কেন জানি না ফোস্কা পড়েছে। তো এসবের থেকেও সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছিলো, আমার পিঠে প্রচণ্ড যন্ত্রণা করছিল, যার কারণে আমি একদমই বসে থাকতে পারছিলাম না। আসলে কি বলো তো, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা না খেয়ে থাকলেই না আমার পিঠে খুব যন্ত্রণা করে। আচ্ছা, তোমাদের কারোরও কি এরকম হয়? যদি হয় তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো না যে কেন হয় বা কি, আমি কিছুই বুঝতে পারছি না, ইদানিং আমার এরকম খুব হচ্ছে। তাই জন্য আমি বেশি কিছু এসে করিও নি, তাড়াতাড়ি করে স্নান টান করে আমি একটু প্রসাদ খেয়েছি আর শুয়ে পড়েছি। শুয়েও জানো তো একদমই শান্তি পাচ্ছিলাম না, মাকে বলছিলাম যে আমার পিঠে একটু পাড়িয়ে দাও। আর অনেকের ম্যাসাজ করলে অনেক আরাম লাগে না, আমার কিন্তু একদমই লাগে না, আমার আরও বেশি করে ব্যথা করে। তাই মাকে বললাম যে মা পাড়িয়ে দিয়েছিল, কিন্তু আমি বললাম যে থাক আর দিতে হবে না, তুমি একটু ভলিনি স্প্রে করে দাও। তো ভলিনি স্প্রে করে দেওয়ার পর অনেকক্ষণ পরে গিয়ে আমি একটুখানি রিলিফ পেয়েছি আর ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তো তোমাদের যদি এই ভিডিওটায় কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভিডিওতে। আজকের জন্য টাটা, জয় জগন্নাথ।